অবশেষে সালমান শাহ মামলার প্রধান আসামি ডন সামিরা আত্মসমর্পণ করে পুলিশের কাছে শব্দ স্বীকার। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহ মামলার মূল আসামিগুলো আজকে আত্মসমর্পণ করে এবং অনেকেই গ্রেপ্তার হয়েছে আজকে রাত্রে। এদিকে আজ সালমান শাহ মামলার আসামি ডন সামিরা সহ সবাই আত্মসমর্পণ করে। ডক্টর ইউনুস এই মামলা নিয়ে অ্যাকশন নেওয়াতে একদিন এই মামলার সমাধান হয়েছে। দেশে এই মুহূর্তে জল্পনা কল্পনা আরো বেড়েছে। সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রেজভি জানান সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক ভোট চুক্তি। সালমান সামিরা, তবে অভিনেতার পরিবারের দাবি সে সংসার সুখের ছিল না। বিবাহ বহির্ভূত সম্পর্কে নাকি লিপ্ত ছিলেন সামিরা। চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তার। বিষয়টি জেনে গিয়েছিলেন সালমান। এই জন্য নাকি একদিন হোটেল সোনারগাঁয়ে আজিজ মোহাম্মদ ভাইকে ঠাটিয়ে চড় মেরেছিলেন। সালমান শাহকে নিয়ে আমি তখনও বলেছিলাম ওই ইন্টারভিউতে, স্কাটনে ওনার বাসা ছিল। আমরা তো পেপারে দেখেছি বা উনি যখন মারা যায় তখন তো আমরা শুনেছি যে উনি স্কাটনে ছিল। আমি এই কথাটাই বলেছিলাম যে আমিও স্কাটনেই থাকতাম। আমরা তো অনেক বছর স্কাটনে থেকেছি, মিডিয়া আমার শুরু থেকে আমরা স্কাটনেই থেকেছি। এসব নানা ঘটনার কারণে সামিরা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। আসলে কি এই কারণে পরবর্তীতে সামিরার মনে হিংসা ও ষড়যন্ত্রের প্রভাব তৈরি হয়? আসুন এর পিছনের আসল রহস্য সম্পর্কে জানি। 6 সেপ্টেম্বর 1996 ঢাকার স্টেশনের এক ফ্ল্যাটে সকালে পাওয়া যায় বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহের নিথর দেহ। একদিকে চিত্রনায়ক সালমান শাহের সাথে ঘটে যাওয়া ঘটনার অনেক বিবরণ দিচ্ছে সবাই। সালমান শাহের সাথে কিভাবে কি করা হয়েছিল, ডন সামিরা কি করেছিল। অন্যদিকে আজকে ডন সামিরা আত্মসমর্পণ করে পুলিশের কাছে এবং আত্মসমর্পণ করে অনেক তথ্য দেয় যে এই মামলার সাথে আরও অনেক জড়িত রয়েছে। সবাই কিন্তু এবার ছাড় পাবে না, কারণ ডক্টর ইউনুস তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন এবং সালমান শাহর মামলা নিয়ে অ্যাকশন নিচ্ছেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডন সামিরা কি বলেছে আত্মসমর্পণ করে এবং তারা কিভাবে আত্মসমর্পণ করেছে এইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ওদিন রাত 8টা নাগাদ ঢাকা গুলিস্তানের একটি বারে প্রবেশ করেন খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। পরবর্তীতে সেখানে সত্তার এবং সাজু নামে আরও দুজন অজ্ঞাত লোক প্রবেশ করে। কিন্তু তাদের উদ্দেশ্য কি? তাদের সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তৎকালীন সময় সব থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। পরবর্তীতে 1996 সালের 6 সেপ্টেম্বর তারা তাদের প্ল্যানিংয়ে সফল হয়। পৃথিবী ছেড়ে চলে যান বাংলাদেশের চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র এবং রেখে যান তার লক্ষ কোটি ভক্তের মনে অসহনীয় কষ্ট এবং একটি প্রশ্ন, কেন, ঠিক কী কারণে এত অল্প বয়সে, মাত্র 24 বছর বয়সে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো? আসুন আজ আমরা বাংলাদেশের ইতিহাসের অন্যতম পারফেক্ট ক্রাইম হিসেবে পরিচিত সালমান ডারকেসের অজানা রহস্য সম্পর্কে জানব। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট শহরের এক সাধারণ পরিবারে জন্ম নেয় একটি ছেলে, নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটবেলা থেকেই তার ভিতরে এক দারুণ প্রতিভা তৈরি হয়। স্কুল কলেজেও তিনি ছিলেন খুবই প্রাণবন্ত। সঙ্গীত আর অভিনয়ের প্রতি ছিল তার এক দারুণ শখ। এরপর 1993 সালে তার প্রতিভাবান অভিনয়ের মাধ্যমে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। সে সময় ছবিটি মুক্তি পেতেই বাংলাদেশের তরুণ তরুণীরা যেন এক নতুন নায়ক পেয়ে গেল। চুলের স্টাইল, পোশাক, হাসি সবকিছুতেই যেন এক নতুন ট্রেন্ড তৈরি করলেন সালমান শাহ। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। দিয়ে গেছেন একের পর এক ব্যবসা সফল সিনেমা, জীবন সংসার, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, সত্যের মৃত্যু নেই, এরকম অনেক সুপারহিট সিনেমা। তার ছোট্ট 4 বছরের ক্যারিয়ারে সর্বমোট 27টি সিনেমা উপহার দিয়ে গেছেন আমাদের মাঝে। এরপর শুরু হয় সালমান শাহর জীবনের এক নতুন অধ্যায়। চলচ্চিত্রে সাফল্যের পাশাপাশি বাস্তব জীবনেও শুরু হয় ভালোবাসার গল্প। এক তরুণী, নাম সামিরা হক, যাকে সালমান শাহ ভালোবেসে বিয়ে করেন 1992 সালে। প্রথমে তাদের সম্পর্কে শুরুটা সিনেমার মতো রোমান্টিক হলেও পরবর্তীতে সেটি রূপ নেয় হিংসা ও প্রতিশোধে। 90 দশকের গোড়ায় সালমান শাহ যখন বাংলা সিনেমার এক নতুন মুখ, তখন তার বিপরীতে আরেক নতুন মুখ নায়িকা মৌসুমী। তখন দুজনের কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় ছিল যে মানুষ তখন রাস্তায় পোস্টার দেখেও বলতো ওরা একে অপরের জন্য তৈরি। অভিনয়ের জন্যও তাদের ঘনিষ্ঠতা বাড়ে। তাদের বন্ধুত্ব নিয়ে গসিপ ছড়াতে শুরু করে মিডিয়া। ঠিক এখানেই শুরু হয় সালমান সামিরা সম্পর্কের জটিলতা। সামিরা রিপোর্টেডলি সালমানের ব্যস্ততা, শুটিং আর মৌসুমীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ করতে শুরু করে, যার কারণে সামিরা পরবর্তীতে সালমান ও মৌসুমীকে বাধ্য করে আর একে অপরের সঙ্গে কাজ না করতে। কিন্তু এখানেই শেষ নয়। মৌসুমী চলে যাওয়ার পর সালমান শাহ পরবর্তী সিনেমার জন্য নায়িকা হিসেবে আনা হয়
অভিনেত্রী শাবনূরকে। তখন আবারও বাংলা সিনেমার এক সফল অন স্ক্রিন পেয়ার তৈরি হয় সালমান শাবনূর জুটি। এই কারণে আবারও মিডিয়ায় গুঞ্জন তৈরি হয় যে সালমান ও শাবনূরের মধ্যে নাকি আবারও ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছে। এমনকি সেতে তাদের ঘনিষ্ঠতা নিয়েও অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়। এসব নানা ঘটনার কারণে সামিরা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। আসলে কি এই কারণে পরবর্তীতে সামিরার মনে হিংসা ও ষড়যন্ত্রের প্রভাব তৈরি হয়? আসুন এর পিছনের আসল রহস্য সম্পর্কে জানি। 6 সেপ্টেম্বর 1996 ঢাকার ইস্কাটনের এক ফ্ল্যাটে সকালে পাওয়া যায় বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহের নিথর দেহ। সে সময় সাময়িক পুলিশ তদন্তে বলা হয়েছিল এটি একটি আত্মহত্যা, কিন্তু সালমানের পরিবার, ভক্তরা এবং পরবর্তী প্রমাণগুলো যেন এক ভিন্ন গল্প বলছিল। তখন সাময়িকভাবে সালমানের বাবা কমরুদ্দিন চৌধুরী আদালতে অপমৃত্যু মামলা দায়ের করলেও পরবর্তীতে প্রায় 1 বছর পর 24শে জুলাই 1997 তিনি মামলাটি পরিবর্তন করে বলেন এটি একটি পরিকল্পিত হত্যা, যার কারণে সামিরা ও তার মা সহ মোট 11 জনের নামে আদালতে মামলা হয়। মামলার এক আসামি হলেন রিজভী আহমেদ ওরফে ফরহাদ। ফরহাদ ছিল সালমানের এক ঘনিষ্ঠ পরিচিত মুখ। 19শে জুলাই 1997 পুলিশ গ্রেপ্তার করে রিজভী আহমেদ ওরফে ফরহাদকে। গ্রেপ্তারের মাত্র 5 দিন পর 24শে জুলাই 1997 ফরহাদ আদালতে 164 ধারায় স্বীকারোক্তি দেন এবং এখানেই বেরিয়ে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। ফরহাদ জানায় সালমান শাহকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, আর এই পরিকল্পনার জন্য মোট লেনদেন হয়েছিল 12 লক্ষ টাকা, যা আজিজ মোহাম্মদ ভাই নামে এক আন্ডারওয়ার্ল্ড ডন, যে কিনা সালমান শাহ মার্ডার কেসের এক অন্যতম আসামি, তার সাথে সামিরার মা লতিফা লুসি এটি চুক্তি করে। 6 লক্ষ টাকা আগে দেওয়া হয়, বাকি 6 লক্ষ পরিশোধের প্রতিশ্রুতি ছিল কাজ শেষ হওয়ার পর। স্বীকারোক্তিতে আরও উল্লেখ ছিল সে রাতে আনুমানিক 2:30টার দিকে সালমানের ফ্ল্যাটে প্রবেশ করা হয় এবং ব্যবহৃত হয় রশি, সিরিঞ্জ সহ আরও কিছু সন্দেহজনক উপাদান, এবং পরে সবকিছুকে এমনভাবে সাজানো হয় যে যেন এটিকে একটি আত্মহত্যা বলে মনে হয়। কিন্তু পরবর্তীতে রিজভীকে আদালতে আনা হলে সে তার পূর্বের স্বীকারোক্তিটি অস্বীকার করে। এই কারণে আদালত মামলাটি পুনরায় তদন্তের ভার সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এর হাতে দেয়। তবে সিআইডি 1997 সালে খুবই অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্টটি আদালতে জমা দেয় এবং রিপোর্টে বলা হয় সালমান শাহ করেছে, হত্যার প্রমাণ নেই। তখন মামলাটি অস্বাভাবিক মৃত্যু হিসাবে আদালত বন্ধ করে দেয়, কিন্তু সালমান শাহের পরিবার এই রিপোর্টটি মেনে নেয়নি এবং পরবর্তীতে আদালতে আবারও আপিল করে। তবে আদালত বা সরকারি সংস্থার রিপোর্ট অনুযায়ী মামলাটি পরবর্তীতে ইনঅ্যাক্টিভ রাখা হয়, অর্থাৎ পরবর্তী দীর্ঘ 29 বছর পর্যন্ত এই মামলাটির নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো নতুন তদন্ত, চার্জশিট বা গ্রেপ্তারও হয়নি। রিজভী আহমেদ ফরহাদের স্বীকারোক্তি থাকলেও তাকে কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারে আনা হয়নি। কিন্তু এরই মাঝে 2017 সালে রাবেয়া সুলতানা রুবি নামে এক মহিলা অনলাইনে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে সে দাবি করে সালমান শাহ নেই, সালমান শাহ খুন হয়েছে, আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজব্যান্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে। ভিডিওটি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যার কারণে ফরহাদের পুরনো স্বীকারোক্তিটি আবারও আলোচনায় আসে এবং দীর্ঘ 29 বছর পর 2025 সালে আদালত অবশেষে নির্দেশ দেয় পুরনো অস্বাভাবিক মৃত্যু মামলা হিসেবে বিবেচনা করা হবে। আবারও সালমানের পরিবার এবং ভক্তরা আশা করছে এই দীর্ঘ অন্ধকারের পরে সত্যের আলো আবারও উঠে আসবে। কখনো কখনো ইতিহাস শুধু শেষ হয়ে যায় না। বেঁচে থাকতে ভক্তকে চিঠিতে যা লিখেছিলেন সালমান শাহ। শাহিন খান, বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যিনি স্বপ্নের নায়ক হিসেবে কোটি ভক্তের হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাচ্ছেন, তার অভিনয় জীবনের গল্প শুধু সিনেমার পর্দাতে সীমাবদ্ধ নেই, বরং বাস্তবেও তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল অভূতপূর্ব। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহ আমাদের ছেড়ে চলে গেলেও তার সম্পর্কে ভক্তদের অমলিন ভালোবাসা আজও অব্যাহত। আজও কোটি ভক্তের মনে সালমান শাহ অমলিন। তার পর্দার সেই রাজপুত্রের ছবি এখনও তাদের অন্তরে বসবাস করে। এই মহান অভিনেতার জীবনে বহু স্মৃতি রয়েছে। তার মধ্যে এক অন্যতম স্মৃতি হল তিনি তার ভক্তদের প্রতি দুঃখ সুখ, ভালোবাসা এবং দয়ালুতার নিদর্শন রেখেছিলেন। এমনকি তিনি তার ভক্তদের প্রতি লিখে দিয়েছিলেন হৃদয়স্পর্শী চিঠি, যা এখনও তার ভক্তদের কাছে এক অমূল্য স্মৃতি। 1995 সালের 8 মার্চ সালমান শাহ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন একটি চিঠি, যা স্নেহধন্য ভক্ত ইথেনের প্রতি ছিল। সালমান শাহ চিঠি যে ভক্তের প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা জানিয়েছিলেন। চিঠিতে তিনি লিখেন, স্নেহের ইথেন, আমার অনেক ভালোবাসা ও স্নেহাশিষ্ণীয়। তোমার চিঠি অনেক আগেই আমি পেয়েছি, কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত। মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যি খুব আনন্দ পাই এবং মনে মনে খুব গর্ববোধ করি। তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। তোমাদের এই ভালোবাসা আমৃত্যু যেন আমার সাথেই থাকে।
এই দোয়াই বিধাতার কাছে করি। ব্যস্ততার কারণে অতি সংক্ষেপে চিঠিটা শেষ করতে হচ্ছে বলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইল। ইতি সালমান শাহ। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করা সালমান শাহ খুব দ্রুতই হয়ে ওঠেন ঢালিউডের হার্টথ্রব। তার স্নিগ্ধ উপস্থিতি, অভিনয় দক্ষতা এবং ভক্তদের প্রতি আবেগ তাকে প্রতিষ্ঠিত করে। করেন গরম ভাত বসান, একসময় খাওয়া দাওয়া শেষ করলাম প্রায় 12টা থেকে 1টা। ক্যাশে আইসা কি করলো, সে 5,000 টাকা দিল ওই সময়। যে নাকি ডিম ভাতছে ওরে 1,000 টাকা দিল, যে নাকি আপনার ওই খাবারগুলা টেবিলে আইনা দিছে ওরে 1,000 টাকা দিল। এইটা হচ্ছে সালমান। আমার মনে হয় ওইটাও তার একটা পছন্দের খাবারের মধ্যেই ছিল। সালমানের সম্বন্ধে কি বলবো, অনেক স্মৃতিচারণ, অল্প সময়ে বলা যাবে না। তারপরেও কিছু কিছু সময় বলতে হয়, যে চলে যায় সে তো আর ফিরে আসে না এবং আসবেও না। কিন্তু আমাদের চোখের আড়ালে সে আছে, কিন্তু আমাদের মনে কিন্তু সে আছে। আমরা যারা তার কাছের মানুষ ছিলাম, একসাথে অনেক ছবিতে কাজ করেছি, অনেক ছবির আউটডোরে কত রকমের গল্প আমাদের। আর আমাদের সাথে তার ওই মামা ভাগ্নে সম্পর্ক ছিল, মামা মামা বলেই ডাকতো আর কি, কিন্তু বন্ধুর মতোই ছিল। একদিন 3 নাম্বার সেটে এফডিসিতে শুটিং করতেছিলাম, তো অনেক ছবি করেছি, তো ছবিটার কথাটা খেয়াল আসতেছে না, 2 বেলা শুটিং। তো সে ডিরেক্টরে বললো যে ভাই আমারে 9টা বাজে ছেড়ে দিবেন, আমার একটু কাজ আছে। কই এমনি তোমার শিডিউল টাইট, তারপরে চিন্তা করছি আজকে 11টা পর্যন্ত কাজ করব। কয় না, আমি আবার আপনারা কালকে পোষায় দিব না, অসুবিধা নেই, আমার একটু কাজ আছে। যাই হোক, 9টা বাজে কাজ করে সেটার থেকে চলে আসলো মেকআপ রুমে এইসব ফ্রেশ ট্রেশ হয়ে। তা আমার একজন সহকারী পরিচালক বলতেছে যে ভাই আপনারা হিরো ডাকে। তা আমি বের হয়েছি সেটার থেকে, মামা চলেন। আমি যাবো মানে আমার তো কাজ বাকি আছে। আপনার তো কোনো কন্টিনিউটি শর্ট নাই। আমি মুসলিম ভাইয়ের বলতেছি, ফাইট ডিরেক্টর আমার ওস্তাদ শ্রদ্ধেয়, সেও আজকে দুনিয়াতে নাই। তো মুসলিম ভাইয়ের বললো যে এরকম একটু কমল মামার নিয়ে একটু কাজ আছে, ছাইরা দেন। আচ্ছা ঠিক আছে। তা আমার নিয়ে বের হইলো, গাড়িতে বসলাম, গাড়ি টান দিল এফডিসি থেকে। ওই নিজেই ড্রাইভিংয়ে ছিল আর আমি সামনে বসলাম, আর কাউকে নেয়নি। এদিকে মিরপুর আমিনবাজার ব্রিজ ক্রস করার পর আমি বলতেছি যে ঘটনাটা কি, তুমি কই যাইতেছো মামা? কোনো কথা কইবেন না, চলেন না যাই। সাভার পার হলাম, আর ওই কিন্তু গাড়ি অনেক মানে রাফ গাড়ি চালাইতো, অনেক এক্সপার্ট ছিল। তো যাই হোক, আমি কই না তুমি কই যাচ্ছ, এদিকে যাচ্ছ, এটা বলবো না আমারে? কয় মামা সকাল থেকে মন চাচ্ছে আরিচা ঘাটে গিয়া ইলিশ মাছের ডিম আর পাতলা ডাল খাবো, গরম ডাল, গরম ভাত, ডিম নিজে ভাইজা খাবো। আর কি বলবো আমি, এক সময় আরিচা চলে গেলাম, যাই গাড়ি সাইড করে 2-3টা রেস্টুরেন্টে দেখা একটার ভিতর ঢুকা। তো সবাই তো তারে চেনে, আমারও চেনে। ক্যাশের থেকে মালিক দৌড়ে আসলো, পরে বললো যে ভালো ইলিশ মাছের ডিম, বড় ডিম লাগবে আমার। আছে তো? হ্যাঁ আছে, ফ্রিজে আছে। আমি নিজে দেখা নিব। ফ্রিজ খুইলা ডিপ ফ্রিজে প্রায় মোটামুটি 5-6 জোড়া ডিম, 2 পিস করে থাকে তো একটা ডিমে। হ্যাঁ, নিয়ে সে বাইর করে দিয়ে এটি কড়া করে ফ্রাই করেন, আর ডাল গরম করেন। ভাত গরম না থাকলে গরম ভাত বসান। যাই হোক, ওইভাবে ব্যবস্থা করলো। একসময় খাওয়া দাওয়া শেষ করলাম, তখন মোটামুটি রাত্রের মনে করেন প্রায় 12টা থেকে 1টা। তা আমি বললাম এটা কোনো কথা মামা, আবার সকালে শুটিং আছে। কয় না মামা, এক টানে চলে যাব, গাড়ি রাস্তা ফাঁকা আছে, চলে যাব।
তো খাওয়া দাওয়ার পর বিল দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে এই সালমান শাহর মামলা নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা, এই তথ্যগুলো দেখে এখানে যে সালমান শাহর মামলা নিয়ে অনেক প্রতিবেদন, তার জীবনের অনেক গল্প, এগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতু কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।